হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু MH এডুকেশন ল্যাব। সো আজকে আমরা শুরু করতে চলেছি প্ল্যান্ট ফিজিওলজি। যেটা তোমাদের আমি আগের দিন বলেছিলাম যে আমি তোমাদের প্ল্যান্ট ফিজিওলজি বা প্ল্যান্ট টিস্যু চ্যাপ্টারটা আজকে শুরু করব, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা এই সাব টপিকগুলো সম্বন্ধে মেরিস্টেমেটিক টিস্যু, পার্মানেন্ট টিস্যু, ভাস্কুলার বান্ডিল, এই সাব টপিকগুলো সম্বন্ধে কিন্তু আজকে আমরা একটু ডিটেলসে আলোচনা করব। ওকে, তাহলে আজকে ক্লাসটা এবার শুরু করা যাক। দেখো আজকে ক্লাসে কী বলা হয়েছে। আচ্ছা, তার আগে তোমাদের একটা কথা একটু বলে দিই যে তোমরা যদি ইনকেস কেউ প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করে থাকো, তাহলে এখানে তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রতি মঙ্গল, বৃহস্পতি এবং শনি এই 3 দিন 6টার সময় আমার ক্লাস হয়। আমি আপাতত সায়েন্সের মধ্যে বায়োলজি পোর্শনটা পড়াচ্ছি, এবং বাকি আমাদের ফ্যাকাল্টিদের এবং বাকি ক্লাসগুলোর রুটিনটা তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমাদের মধ্যে কেউ যদি আমাদের পেড কোর্সে ইন্টারেস্টেড হও, বা তোমরা যদি খুব ডিটেলসে প্রিপারেশান নিতে চাও, তার জন্য তোমরা নিতে পারো আমাদের ফাউন্ডেশন কোর্সের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমাদের একটা কোর্স আছে থিওরি এবং এমসিকিউ সমস্ত কিছু কভার করছে, এবং তার ক্ষেত্রে তার কীভাবে ফি স্ট্রাকচার কী আছে এই জিনিসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর যদি কেউ মনে করে যে শুধুমাত্র মক টেস্ট দিতে চাও বা শুধুমাত্র প্র্যাকটিস করতে চাও, তার জন্য আলাদা করে মক টেস্টের কোর্স আছে, সেটাও তোমরা আলাদা করে শুধুমাত্র মক টেস্টের কোর্স নিতে পারো। এবং কোর্স ফি তোমরা এখানে দেখতে পাচ্ছ। আমাদের সমস্ত পেড ভার্সন কোর্স কিন্তু MH এডুকেশন ল্যাব যে অ্যাপটা আছে সেইখানে তোমরা পাবে। তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারো, অথবা ভিডিও ডেসক্রিপশানে অ্যাপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে। অ্যাপটা ইনস্টল করে রেজিস্টার করলে তারপর তোমরা মেম্বারশিপ নিয়ে আমাদের সমস্ত কোর্সগুলো দেখতে পারো। তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্ল্যান্ট ফিজিওলজি বলতে মূলত আমরা কি আলোচনা করব, প্ল্যান্ট টিস্যু সম্বন্ধে আলোচনা করব। তো টিস্যু বলতে তোমরা কি জানো, তোমাদের অলরেডি আগে বলাই আছে। দেখো, বলা হচ্ছে টিস্যু ইজ এ গ্রুপ অফ সেলস উইথ কমন অরিজিন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন দ্যাট ওয়ার্ক টুগেদার টু পারফর্ম এ পার্টিকুলার ফাংশন। অর্থাৎ কোনো একটা পার্টিকুলার কাজকে করার জন্য এখানে তোমাদের যে পয়েন্টটা খুব ভালো করে মনে রাখতে হবে সেটা হচ্ছে কমন অরিজিন, স্ট্রাকচার এবং ফাংশন। মানে যাদের অরিজিনটা হচ্ছে একই মানে কমন হবে, স্ট্রাকচারটাও সেম হবে এবং ফাংশনটাও সেম হবে। তার কারণ স্বাভাবিক ব্যাপার। ফর এক্সাম্পল, আমাদের ধরো মাসল বা পেশি, পেশি যে থাকে, পেশি কোষ দিয়ে তৈরি হয়। এরপর তোমরা বলো পেশি কোষ যে হবে, পেশি কোষটাকে তো কি সমস্ত কোষগুলোকে কি তার স্ট্রাকচার এবং কাজ সমান, কার্য যে পদ্ধতি সেটা সমান হতে হবে। আমার যদি কোনো নিউরন কোষ বা অন্য কোনো বা ধরো রক্তের কোনো কোষ যদি হচ্ছে আমাদের যে পেশির যে কোষ আছে তার সঙ্গে গিয়ে যুক্ত হয়, তাহলে কি সেটা একটা পেশি কলা তৈরি করতে পারবে বা মাসল টিস্যু তৈরি করতে পারবে না। তাই সেক্ষেত্রে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে টিস্যু তৈরি করতে গেলে কি হয়, যে কোষগুলো মিলে বাঞ্চ অফ সেলস একসঙ্গে যুক্ত হয়ে আমাদের টিস্যুটা তৈরি করে, তাদের ক্ষেত্রে কমন অরিজিন হতে হবে, স্ট্রাকচার এবং ফাংশন সেম হতে হবে, যাতে তারা একসঙ্গে একটা কাজকে পারফর্ম করতে পারে বা পার্টিকুলার ফাংশন একটা করতে পারে। তা না হলে কিন্তু সেটা টিস্যু ফর্ম করতে পারবে না। এই জিনিসটা তোমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে। তোমাদের সেল পড়ানোর সময় আমি জিনিসটা বলেছিলাম যে তোমরা সকলেই জানো সেল হচ্ছে আমাদের একদম বেসিক ইউনিট অফ লাইফ। গ্রুপ অফ সেলস বা একগুচ্ছ কোষ একত্রে কী তৈরি করে, কলা বা টিস্যু তৈরি করে। কিছু টিস্যু আবার একত্রে কী তৈরি করে, অর্গ্যান বা অঙ্গ তৈরি করে। এবং কিছু অর্গ্যান একসঙ্গে যুক্ত হয়ে কী তৈরি করে, সিস্টেম তৈরি করে বা তন্ত্র তৈরি করে। এই জিনিসটা তোমাদের কোষ পড়ানোর সময় বলেছিলাম। তো আমাদের কোষ হয়ে গেছে, এখানে আমরা আজকে কী শুরু করছি, এখানে আমরা আজকে টিস্যু শুরু করছি বা কলা শুরু করছি। তো দেখো, টিস্যু বলতে আমাদের প্ল্যান্ট টিস্যুর যে কিছু এক্সাম্পল কী কী আছে, এক্সাম্পলগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো সম্বন্ধে আমরা এক্ষুনি ডিটেলসে পড়বো। সেটা হচ্ছে জাইলেম, ফ্লোয়েম, প্যারেনকাইমা অ্যাটসেট্রা। এগুলো বিভিন্ন ধরনের টিস্যু কিন্তু প্ল্যান্টের মধ্যে দেখতে পাওয়া যায়। আর স্টাডি অফ টিস্যুকে কী বলা হয়, স্টাডি অফ টিস্যু ইজ কল্ড হিস্টোলজি অ্যান্ড দ্য টার্ম ওয়াজ কয়েন্ড বাই মেয়ার। কলা সংক্রান্ত যে পড়াশোনা, এটাকে কী বলা হয়, এটাকে বলা হয় হিস্টোলজি বলা হয়। এবং এই টার্মটা, হিস্টোলজি টার্মটা প্রথম কে দিয়েছিলেন, হিস্টোলজি টার্মটা প্রথম দিয়েছিলেন মেয়ার। তো দেখো, আজকের এই ক্লাসটা আমি বলবো তোমরা কিন্তু খুব ভালো করে একটু দেখো, কারণ এখান থেকেই তোমাদের বলতে পারো তো যে তোমাদের আজকে বোটানি ক্লাস শুরু হচ্ছে। মানে বোটানি ক্লাস শুরু হওয়া বলা মানে বোটানির চ্যাপ্টারটা তোমাদের আজকে এখানে আমি প্রথম পড়াতে শুরু করছি। তার কারণ আগের দিন আমি দেখলাম বহু স্টুডেন্ট আমাকে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলেছে যে স্যার প্রায়োরিটি অনুযায়ী পড়ান, কেউ কেউ বলেছে চ্যাপ্টার অনুযায়ী যেমন পরপর সাজানো আছে সেরকম পড়ান। অনেক স্টুডেন্ট বলেছে প্রায়োরিটি অনুযায়ী পড়ান চ্যাপ্টারগুলোকে। আবার কেউ কেউ ডাইরেক্ট বলেছে যে স্যার প্ল্যান্ট মরফোলজি শুরু করুন, যেহেতু প্ল্যান্ট মরফোলজির ওয়েটেজ বেশি। কিন্তু প্ল্যান্ট মরফোলজি আমি এখন শুরু করবো না, তোমরা যতই বলো, কারণ আমি জানি প্ল্যান্ট মরফোলজি এখন পড়ালে তোমরা খুব বোর হয়ে যাবে।
বোটানি এমনিতেই হচ্ছে একটু কঠিন এবং বোরিং হয়, প্ল্যান্ট মরফোলজি খুবই বোরিং। প্ল্যান্ট মরফোলজি আমি তোমাদের পড়াতে শুরু করলে তোমরা এখন খুব বোর হয়ে যাবে, আর স্টার্টিংয়েই আমি তোমাদের এনার্জি লুজ করতে চাইছি না। প্ল্যান্ট মরফোলজি আমি তুলে রাখছি, ভালো করে তো অবশ্যই পড়াবো, কিছুদিন পরে পড়াবো। আর তোমাদের প্ল্যান্ট মরফোলজি বলো বা প্ল্যান্ট কিংডম বলো, সব কিছু পড়ার জন্যই কি তোমাদের আগে প্ল্যান্ট টিস্যু সম্বন্ধে জানতে হবে। যেমন ধরো টিস্যু সম্বন্ধে পড়তে গেলে তোমরা যদি সেল সম্বন্ধে না জানো, তোমাদের একটা ইনকমপ্লিট। জিনিসটা কিছুই না, শুধু বলে দিলাম যে একগুচ্ছ সেল একত্রে একটা টিস্যু তৈরি করে, কিন্তু সেল সম্বন্ধে জানা থাকলে ভালো। ঠিক সেই রকম ওখানেও তোমরা যখন প্ল্যান্ট টিস্যু সম্বন্ধে মানে প্ল্যান্ট মরফোলজি বা প্ল্যান্ট কিংডমে পড়বে, তখন দেখবে বার ওই ভাস্কুলার বান্ডেল বা তোমার হচ্ছে বিভিন্ন ধরনের প্যারেনকাইমা কোলেনকাইমা, এই টার্মগুলো কী হবে বারবার আসতে থাকবে। তো তখন তোমাদের মনে হবে যে এই টার্মগুলো তো আমরা জানি না, তাহলে এখানে কি সেই টার্মগুলোর সঙ্গে পরিচিত হয়ে থাকবে, একটা বেস তৈরি হয়ে থাকবে। সেই কারণে আমি তোমাদের প্ল্যান্ট ফিজিওলজিটা পড়াতে শুরু করছি আজকে। তো এবার দেখো প্ল্যান্ট টিস্যুর ভাগগুলো দেখে নেওয়া যাক। প্ল্যান্ট টিস্যুকে মূলত দুটো ভাগে প্রথমে ভাগ করা হয়, একটা হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু আর একটা হচ্ছে পার্মানেন্ট টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু মানে হচ্ছে যে ধরনের টিস্যুতে সেল ডিভিশন হয়, বা যে ধরনের টিস্যুতে কী হয়, যে ধরনের কোষগুলো মিলে মেরিস্টেমেটিক টিস্যু তৈরি করে, তারা কী করে, তারা বিভাজনে সক্ষম হয়। পার্মানেন্ট টিস্যুর ক্ষেত্রে ঠিক উল্টো। পার্মানেন্ট মানে কথাটা বুঝতে পারছো, পার্মানেন্ট মানে কি একদম পার্মানেন্ট, তার কোনো রকম কোনো পরিবর্তন হবে না, সেই কথা থেকেই তোমরা বুঝতে পারছো। এদের ক্ষেত্রে কী হয়, এদের সেলগুলো পুরোপুরিভাবে ম্যাচিওর হয় এবং সেল বিভাজন হয় না। পার্মানেন্ট টিস্যুতে যে সমস্ত কোষগুলো হয় তাদের কোনো রকম কোনো বিভাজন হয় না। মানে এক কথায় বলতে পারো যে পার্মানেন্ট টিস্যু যে সমস্ত অঙ্গতে থাকবে উদ্ভিদের, সেই জায়গাগুলোর কোনো রকম কোনো বৃদ্ধি হবে না। আর যে সমস্ত জায়গাগুলোর উদ্ভিদের বৃদ্ধি হবে সেখানে কি থাকবে, সেখানে হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক টিস্যু থাকবে। তো এবার স্বাভাবিকভাবে হচ্ছে আমাদের বৃদ্ধি যে হতে হবে, উদ্ভিদের বৃদ্ধি কোন কোন দিকে হবে, এক সে উপরের দিকে হাইটে বাড়বে, দ্বিতীয়ত হচ্ছে সে মানে তার প্রস্থটা বাড়তে থাকবে, মানে তার যে ক্রস সেকশনাল ডায়ামিটার সেটা বাড়তে থাকবে। আরেকটা সেটাই হচ্ছে উপরের দিকে যেটা থাকে সেটাকে বলে অ্যাপিক্যাল, সাইডের যেটা থাকে সেটাকে বলে ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু। আরেকটা আছে ইন্টারক্যালারি মানে পর্ব মধ্যের মাঝখানে থাকে, মানে শুধু উপরের দিকে বাড়লে তো হবে না, তার মাঝখানে অংশটাকেও ধীরে ধীরে বৃদ্ধি পেতে হবে। শুধু উপরে লম্বা হয়ে উঠে গেল, মাঝের অংশটা বাড়ছে না, তাহলে অসুবিধা। তাহলে মাঝের অংশটারও যাতে দৈর্ঘ্যে সমানভাবে বৃদ্ধি হয়, সেটার জন্য কি থাকে, ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু থাকে। তাহলে মেরিস্টেমেটিক টিস্যু তিনটে ভাগ, একটা হচ্ছে এপিক্যাল, একটা হচ্ছে ল্যাটারাল, আর একটা হচ্ছে ইন্টারক্যালারি। দেখো এবার পার্মানেন্ট টিস্যুর মধ্যে দেখো আবার দুরকম ভাগ আছে, সিম্পল পার্মানেন্ট টিস্যু, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যু। সিম্পল পার্মানেন্ট টিস্যু মানে এই ধরনের টিস্যুতে কি হয়, সিঙ্গেল টাইপ অফ সেল থাকে, একই ধরনের কোষ থাকে। ঠিক আছে, এই ধরনের সিম্পল টিস্যু পার্মানেন্ট টিস্যুতে একই ধরনের কোষ থাকে। এবার তোমাদের হয়তো মনে হতে পারে স্যার আপনি যে বললেন যে টিস্যু মানে একই ধরনের, অবশ্যই একই ধরনের কোষ হবে, মানে কি আমি কি বললাম, যে আমি বললাম যে একই ধরনের স্ট্রাকচার হবে, ফাংশন হবে। তো সিম্পল টিস্যুতে কী হয়, সিম্পল টিস্যুতে সিঙ্গেল টাইপ অফ সেল থাকে। সিঙ্গেল টাইপ অফ সেল ইন দ্য সেন্স হচ্ছে, তোমরা যখন কমপ্লেক্স টিস্যুটা বলো বুঝতে পারবে। সিঙ্গেল টাইপ অফ সেল মানে সমস্ত কোষ একই ধরনের, মানে সমস্ত কোষ যদি জীবিত হয় সমস্ত কোষই জীবিত, কোনো কোষ যদি সমস্ত কোষ যদি একটা কোষ যদি মৃত হয়, তাহলে দেখা যাবে ওই টিস্যুর সমস্ত কোষই মৃত হবে, স্ট্রাকচারের দিক থেকে এবং ফাংশনের দিক থেকে একদম সেম টু সেম। তো এই সিম্পল পার্মানেন্ট টিস্যুর মধ্যে ভাগ হচ্ছে কী কী থাকে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো আমি সব তোমাদের ডিটেলসে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। কমপ্লেক্সের ক্ষেত্রে কী হয়, কমপ্লেক্সের ক্ষেত্রে বলা হচ্ছে কি টিস্যু কম্পোজড অফ মোর দেন ওয়ান টাইপ অফ সেল। ওয়ান টাইপ অফ সেল মানে কি, এখানে তোমরা বলতে পারো যে কিছু কিছু সেল থাকে জাইলেম এবং ফ্লোয়েম। কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুর মধ্যে দুটো ভাগ আছে, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম। তো এক্ষেত্রে কী হয়, জাইলেম ও ফ্লোয়েম উভয়ের ক্ষেত্রেই কিছু কিছু কোষ হয় জীবিত, কিছু কিছু কোষ হয় মৃত। সেই কারণেই বলা হয়েছে কি মোর দেন ওয়ান টাইপ অফ সেল দ্বারা এরা গঠিত হয়, কমপ্লেক্স পার্মানেন্ট টিস্যুগুলো। এবার এগুলো সম্বন্ধে ডিটেলসে দেখে নেওয়া যাক। দেখো মেরিস্টেমেটিক টিস্যুতে প্রথমেই বলা হয়েছে যেটা, দ্য গ্রোথ অফ প্ল্যান্টস অকার্স অনলি ইন সার্টেন স্পেসিফিক রিজনস, দিস ইজ বিকজ অফ ডিভাইডিং টিস্যু অলসো নো দ্যান মেরিস্টেমেটিক টিস্যু অ্যান্ড ইট ইজ লোকেটেড অনলি অ্যাট দিস পয়েন্টস। তোমাদের যেটা প্রথমেই তখন বললাম যে মেরিস্টেমেটিক টিস্যু কি বর্ধনশীল হয়, মানে বাড়তে থাকে আকারে, কারণ ওদের মধ্যে যে কোষগুলো থাকে তারা বিভাজিত হয়। তাহলে অটোমেটিক্যালি কী হয়, আমাদের উদ্ভিদের ঠিক যে যে রিজেনগুলোতে মাধ্যমে বৃদ্ধি হবে, ঠিক সেই সেই রিজেনগুলোতে কী হবে, বা সেই অংশগুলোতে উদ্ভিদের দেহে এই মেরিস্টেমেটিক টিস্যুটা থাকবে। তো মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে ডিপেন্ডিং অন দ্য রিজন হোয়ার দে আর প্রেজেন্ট, মেরিস্টেমেটিক টিস্যু আর ক্লাসিফাইড অ্যাজ এপিক্যাল, ল্যাটারাল এবং ইন্টারক্যালারি, যেটা তোমাদের আমি এক্ষুনি বলছিলাম। এবার দেখে না যাক এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু কী বলা হচ্ছে।
Apical meristematic tissue is present at the growing tips of stems and roots and increase the length of stem and root. এরা কি করে, এরা হচ্ছে মূল এবং কাণ্ড। দেখো এখানে বলা হয়েছে এটা হচ্ছে শুট এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু আর এটা হচ্ছে রুট এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। মূল এবং কাণ্ডের একদম টিপ পয়েন্টে থাকে। এবারে এরা সবসময় কী করে, এরা সবসময় হচ্ছে মানে উদ্ভিদের কাণ্ডকে উপরের দিকে বাড়তে এবং মূলকে নিচের দিকে বাড়তে সাহায্য করে। তো তোমরা আশা করি পড়েছিলে যে উদ্ভিদের মধ্যে কী থাকে, শীর্ষ মুকুল থাকে, কাক্ষিক মুকুল থাকে, পুষ্প মুকুল থাকে, এই 3 রকম থাকে। তো এই শীর্ষ মুকুল যেটা, শীর্ষ মুকুল কী করে উদ্ভিদকে উপরের দিকে ধীরে ধীরে বাড়তে সাহায্য করে। কাক্ষিক মুকুল কী করে, সাইডে হচ্ছে ব্রাঞ্চ তৈরি করতে বা ডালপালা বা শাখা প্রশাখা তৈরি করতে সাহায্য করে। আর পুষ্প মুকুল থেকে কী হয়, ফুল তৈরি হয়। তো সেই শীর্ষস্থ মুকুলের মধ্যে কী থাকে, আমাদের এই এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু বা শুট এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু থাকে। আর রুটের মধ্যে হচ্ছে অনেক রকম ভাগ আছে, মূলত্র, মূল জেব, এরকম অনেক ভাগ আছে। তো সেইগুলো আমি যখন তোমাদের প্ল্যান্ট মরফোলজি পড়াবো তখন তোমরা বুঝতে পারবে। আপাতত তোমরা শুধু জেনে রাখো যে রুটের একদম টিপে কী থাকে, রুট এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু থাকে, যেটা রুটকে বাড়াতে সাহায্য করে। অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে টিপে থাকে না, টিপে হচ্ছে একটা প্রোটেক্টিং কভারিং লেয়ার থাকে, তার একটু নিচে থাকে। এটা তোমাদের যখন আমি প্ল্যান্ট মরফোলজিতে রুট পড়াবো তখন তোমরা জিনিসটা খুব ক্লিয়ার কাট বুঝতে পারবে। তো এটা ছিল কি, এটা ছিল আমাদের এপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু। এবার দেখো ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু কী হচ্ছে, এটা হচ্ছে দ্য গার্থ অফ স্টেম অর রুট ইনক্রিজ ডিউ টু ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু, অর্থাৎ পার্শ্বস্থ বৃদ্ধি যেটা বা সাইডে যে বাড়তে থাকবে বা চওড়ায় বাড়তে থাকবে। গার্থ বলতে কী বোঝাচ্ছে, গার্থ বলতে বোঝানো হচ্ছে চওড়াটা, চওড়ায় যে বাড়বে সেটা কিসের মাধ্যমে হয়ে থাকে, সেটা হয়ে থাকে ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যুর মাধ্যমে। দেখো এখানে দেখানোই হয়েছে যে কি এইভাবে গোল করে কি থাকে, ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যু থাকে, যেটা গাছকে ওই উদ্ভিদকে চওড়াতে বাড়তে সাহায্য করে। এই যে সরু সরু লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এইগুলো হচ্ছে আমাদের কি ল্যাটারাল মেরিস্টেমেটিক টিস্যুর পজিশনটা ডিনোট করছে। আর ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে কি, এটা কোথায় থেকে বলা হচ্ছে, অ্যাট দ্য বেস অফ লিভস অর ইন্টারনোডস অর টুইগস, মানে এক হতে পারে ঠিক পাতার হচ্ছে এতে থাকে, বেসে থাকে, আর হচ্ছে কি হতে পারে পর্বর মধ্যে থাকে। তোমরা যেন উদ্ভিদের মধ্যে কী থাকে, কিছু নোডস থাকে বা গাঁট থাকে এবং তাদেরকে নোড বলা হয়, এবং দুটো নোডের মাঝের অংশকে কী বলা হয়, ইন্টারনোড বলা হয়। তো এই ইন্টারনোডটা কী করে, ইন্টারনোডটা হচ্ছে ধীরে 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 বৃদ্ধি পায় এবং উদ্ভিদের দেহটাকে বাড়তে সাহায্য করে। এই ইন্টারনোডের মধ্যে যে মেরিস্টেমেটিক টিস্যু থাকে তাদেরকে বলা হয় ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু। যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে একটা গাঁটের মতো অংশটাকে বলা হচ্ছে নোড, এরকম পরপর দুটো নোডের মাঝখানে কী থাকে, এই একটা নোড, এই একটা নোড, এই দুটো নোডের মাঝখানে কী থাকবে, ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু থাকবে। আর এই যে লিফের বেসে থাকে, এখানে দেখানো হয়েছে পাতার বেসের কিন্তু ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু থাকে। ঠিক আছে, এটা তোমরা বাঁশ গাছের ক্ষেত্রে খুব ভালো করে বুঝতে পারবে। বাঁশ গাছের ক্ষেত্রে যে গাঁটগুলো তোমরা দেখতে পাও ওগুলো কি সব একটা নোড, এবং ওই দুটো নোডের মাঝের অংশকে বলা হয় ইন্টারনোড, এবং ইন্টারনোডের মধ্যে কী থাকে, ইন্টারক্যালারি মেরিস্টেমেটিক টিস্যু থাকে। এরপরে দেখো আমরা দেখো পার্মানেন্ট টিস্যু। পার্মানেন্ট টিস্যু তোমরা জানো যে পার্মানেন্ট টিস্যুস আর টিস্যুস দ্যাট হ্যাভ লস্ট দ্য এবিলিটি টু ডিভাইড অ্যান্ড হ্যাভ অ্যাটেন্ড এ ডেফিনেট ফর্ম অ্যান্ড সাইজ। দে আর অ্যাকচুয়ালি ডিরাইভ ফ্রম মেরিস্টেমেটিক সেলস। এগুলো কি মেরিস্টেমেটিক সেল থেকেই তৈরি হয়, কিন্তু পরবর্তী ক্ষেত্রে কী হয়, স্পেশালাইজেশনের মাধ্যমে বা স্পেসিফিকেশনের মাধ্যমে ওরা অন্য কোষে রূপান্তরিত, মানে পার্মানেন্ট টিস্যুতে রূপান্তরিত হয়ে যায়। ঠিক যেমন দেহ, আমাদের মানুষের দেহে কী হয়, সব কিছু তৈরি হয় প্রথমে স্টেম সেল থেকে, সব কিছুই কিন্তু আমাদের প্রথমে স্টেম সেল থেকে তৈরি হয়। সাপোজ এরা বিভিন্ন ধরনের মানে এক এক ধরনের বাঞ্চ অফ সেল কী করে, এক একটা স্পেশাল পারপাস ফলো করে। সেখান থেকে আস্তে আস্তে কী হয়, ব্লাড সেল তৈরি হয়ে যায়, নার্ভ সেল তৈরি হয়ে যায়, মাসল সেল তৈরি হয়ে যায়, কিন্তু সমস্ত কিছু তৈরি হয় স্টেম সেল থেকে। ঠিক সেই রকমভাবে পার্মানেন্ট টিস্যু কী হয়, প্রথমে মেরিস্টেমেটিক টিস্যুই থাকে এক সময়, পরবর্তী ক্ষেত্রে এটা কী হয়, ম্যাচিওর হয়ে যায়, এবং ম্যাচিওর হয়ে তাদের যখন ডিভাইড হওয়ার ক্ষমতাটা শেষ হয়ে যায় তখন সেটা পার্মানেন্ট টিস্যুতে কনভার্ট হয়ে যায়। তো এর মধ্যে হচ্ছে সিম্পল এবং কমপ্লেক্স এই দুটো ভাগ আছে। সিম্পলের মধ্যে হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটে ভাগ। এবার প্যারেনকাইমা সম্বন্ধে আমরা দেখে নিই। দেখো প্যারেনকাইমাতে কী বলা হচ্ছে, প্যারেনকাইমা হচ্ছে এ ফিউ লেয়ার্স অফ সেল ফ্রম দ্য বেসিক প্যাকিং টিস্যু। দিস টিস্যু ইজ প্যারেনকাইমা, এ টাইপ অফ পার্মানেন্ট টিস্যু। ইট কনসিস্ট অফ রিলেটিভলি আনস্পেশালাইজ সেলস উইথ থিন সেল ওয়ালস। তো এর ক্ষেত্রে কী হয়, এই প্যারেনকাইমার ক্ষেত্রে তোমাদের বেশি ডিটেলসে ফাংশন জানার দরকার নেই, স্ট্রাকচার জানার দরকার নেই, ফাংশনটা মূলত তোমাদের জানতে হবে, কারণ ফাংশনের উপর ভিত্তি করে আবার প্যারেনকাইমার মধ্যে কিছু ভাগ থাকে। তো
তো এখানে তোমাদের খালি মেন জানতে যে প্যারেনকাইমা হচ্ছে মূলত প্যাকিং টিস্যু হিসেবে কাজ করে, এবং এদের ক্ষেত্রে কী হয়, সেল ওয়ালগুলো কী হয়, খুব পাতলা সেল ওয়াল থাকে। এইটুকু জানলেই হবে। প্যারেনকাইমার মধ্যে এবার দেখো প্রথমে ভাগ যেটা এসে যাবে, এরপরে দেখো এই যে তিনটে আমি পরপর বলবো এগুলো কিন্তু সব প্যারেনকাইমার ভাগ। ক্লোরেনকাইমা, অ্যারেনকাইমা, কোলেনকাইমা, এগুলো সব কি, এগুলো সব হচ্ছে প্যারেনকাইমার ভাগ, প্যারেনকাইমার সাব ডিভিশন। এটা ওই ছকে দেখানো ছিল না, তো আমি বারবার করে বলছি এটা কিন্তু ওরই ভাগ, তাহলে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। দেখো ক্লোরেনকাইমা কি বলা হচ্ছে, ক্লোরেনকাইমা ক্লোরো নাম থেকে তোমরা বুঝতে পারছো এসব কি, এরা হচ্ছে ফুড স্টোর করে, কারণ এদের মধ্যে ক্লোরোফিল থাকে এবং এরা ফটোসিনথেসিস করতে পারে, সেই জন্য এদেরকে বলা হয় কি, এদেরকে বলা হয় ক্লোরেনকাইমা। ক্লোরেন মানে ক্লোরো নামটা থেকে বুঝতে পারছো এদের ক্ষেত্রে কি থাকে, এরা ক্লোরোফিল থাকে, এরা সালোক সংশ্লেষ করতে পারে, এবং এরা কি করে, ফুড স্টোর করতেও পারে, ঠিক আছে, খাবারকে স্টোর করে রাখতে পারে। এরপরে হচ্ছে অ্যারেনকাইমা। অ্যারেনকাইমা জিনিসটা কি, অ্যারেন কথাটা নাম কি আছে, এয়ার কথাটা আছে, বা অ্যারেন মানে কি, এয়ার মানে এয়ার। তোমরা সকলে জানো যে অ্যারেশন কথাটা ইউজ হয়, মানে কি, যেখানে হচ্ছে এয়ার ফ্লো করানো হয়, সেই অ্যারেশন বা এয়ার কথা থেকে এসছে কি অ্যারেনকাইমা। তাই এর ক্ষেত্রে কি হয়, অ্যারেনকাইমা হচ্ছে মূলত অ্যাকোয়াটিক প্ল্যান্ট, মানে জলজ উদ্ভিদ যেগুলো জলের উপর ভাসমান অবস্থায় থাকে, সেই জলজ উদ্ভিদের মধ্যে থাকে, এবং এরা কি করে, এরা হচ্ছে বাউয়েন্সি বা প্লবতা প্রদান করে ওই উদ্ভিদকে। জলজ উদ্ভিদগুলো যে ভাসমান অবস্থায় থাকে তাদেরকে প্লবতা প্রদান করে, কারণ এদের মধ্যে কি থাকে, এদের মধ্যে হচ্ছে লার্জ এয়ার ক্যাভিটি থাকে, মানে যে সমস্ত প্যারেনকাইমার মধ্যে লার্জ এয়ার ক্যাভিটিস থাকে তাদেরকে কি বলে, তাদেরকে বলা হয় অ্যারেনকাইমা, ঠিক আছে, এদেরকে বলা হয় অ্যারেনকাইমা। এখানে তোমরা ছবিটা দেখতে পাচ্ছ অ্যারেনকাইমার, এরকম মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছ কত মানে ছিদ্রালো একটা গঠন তৈরি করেছে, মাঝখানে মাঝখানে এগুলোতে কী থাকে, প্রচুর এয়ার ক্যাভিটিস থাকে, তাই এদেরকে কি বলা হয়, এদেরকে বলা হয় অ্যারেনকাইমা, কারণ এয়ারের সঙ্গে এরা যুক্ত, এবং এরা অ্যাকোয়াটিক প্ল্যান্ট বা জলজ উদ্ভিদকে জলে ভাসমান থাকতে সাহায্য করে। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে আমাদের কোলেনকাইমা। কোলেনকাইমা জিনিসটা কি দেখো, কোলেনকাইমা কি করে, কোলেনকাইমা হচ্ছে মূলত ফ্লেক্সিবিলিটির সঙ্গে যুক্ত, প্ল্যান্টকে ফ্লেক্সিবিলিটি প্রদান করে। The flexibility in plants is due to another permanent tissue, that is colenenchyma. It allows easy bending in various parts of plants, that is leaf and stem, without breaking. It also provides mechanical support to the plants. মানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বেন্ডিং মানে কি, ধরো এই যে প্রচণ্ড যে এইদিকে বাতাস প্রবাহিত হচ্ছে, বাতাস প্রবাহিত হলে কি, যে উদ্ভিদ এইভাবে এইদিকে বেঁকে যাচ্ছে, ওর সমস্ত শাখা প্রশাখাগুলো কি, শাখা প্রশাখা মূল কাণ্ডটা এইদিকে বেঁকে গেছে, শাখা প্রশাখাগুলো এদিকে বেঁকে গেছে, পাতাগুলো ঠিক এই দিকে বেঁকে কী হচ্ছে, উড়ছে বাতাসে। এতে এই যে ফ্লেক্সিবিলিটিটা, এই ফ্লেক্সিবিলিটিটা প্রদান করে কোলেনকাইমা। এই ফ্লেক্সিবিলিটি যদি না থাকতো, উদ্ভিদটা যদি স্টিফ দাঁড়িয়ে থাকতো, তাহলে কী হতো, বাতাসে হয়তো একটা সময় সে ভেঙে যেত, কিন্তু যেহেতু সে ওই বাতাসের ডাইরেকশানে বেন্ড হয়ে যাচ্ছে, তার মূল কাণ্ডটা এবং শাখা প্রশাখাগুলো এবং পাতা, তাই কি হচ্ছে, উদ্ভিদটা সারভাইভ করতে পারছে। তো এই ফ্লেক্সিবিলিটি এবং মেকানিক্যাল স্ট্রেংথ দুটোই প্রদান করে কি, দুটোই প্রদান করে হচ্ছে আমাদের কোলেনকাইমা। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কি দেখো, বেন্ডিং ইন ভেরিয়াস পার্টস অফ প্ল্যান্টস, লিফ, স্টেম, মানে আমাদের কাণ্ডে থাকে, স্টেম এবং ব্রাঞ্চেসেও থাকে, শাখা প্রশাখাতেও থাকে, এবং পাতার মধ্যেও থাকে, কারণ পাতাটাও কি ওই বাতাসের ডাইরেকশানে বেঁকে যাচ্ছে, তাই এদেরকে যে ফ্লেক্সিবিলিটি প্রদান করে, সেটা প্রদান করে কে, সেটা প্রদান করে হচ্ছে কোলেনকাইমা, ঠিক আছে। নেক্সট আমরা দেখব কি, স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা দেখো, কোলেনকাইমা আমরা কি বললাম, কোলেনকাইমা প্রদান করে হচ্ছে আমাদের বেন্ডিং করা বা ফ্লেক্সিবিলিটি। স্ক্লেরেনকাইমা কী করে, স্ক্লেরেনকাইমা হচ্ছে তার সঙ্গে হার্ডনেস বা স্টিফনেস, মানে একটা উদ্ভিদের একটু তো হার্ড বা স্টিফ হতে হবে, সেই যেমন বাতাস দিলে যেমন বেন্ড করবে, সেই ফ্লেক্সিবিলিটি যেমন তার মধ্যে থাকতে হবে, ঠিক সেই রকম বিশেষ করে যারা বৃক্ষ প্রজাতির গাছ, যারা সোজা উপরের দিকে উঠতে থাকে, তার মধ্যে যদি স্টিফনেস না থাকে, তাহলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে কী করে, তাহলে তো সে লতানে গাছ হয়ে যাবে, লতানে গাছের মতো মাটিতে লতিয়ে লতিয়ে চলতে থাকবে। তাহলে যে সমস্ত বৃক্ষ প্রজাতির উদ্ভিদ হয় তাদের ক্ষেত্রে যে স্টিফনেস, সোজা হয়ে দাঁড়িয়ে থাকার, সেটা প্রদান করে কি, সেটা প্রদান করে স্ক্লেরেনকাইমা। We have seen the husk of a coconut. It is made of sclerenchymus tissue. The cells of this tissue are dead. তাহলে হাস্ক অফ কোকোনাট মানে কি, কোকোনাটের হচ্ছে বাইরের যে ছালটা হয়ে থাকে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমাস টিস্যু দিয়ে তৈরি হয়। তো কোকোনাটের বাইরের যে খোলাটা, সেটা যে কতটা শক্ত, সেটা তো তোমরা সকলেই জানো, সেটাকে ভাঙা মানে ঠুকে ভাঙতে হয়, এমনি এমনি ভাঙা যায় না। এবং একটা জিনিস আমাদের এখানে মাথায় রাখতে হবে যে স্ক্লেরেনকাইমার সেল কিন্তু, টিস্যু সেল কিন্তু ডেড হয়, এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখো।
পরীক্ষায় কিন্তু কোশ্চেন দিতেই পারে যে কোন সিম্পল পার্মানেন্ট টিস্যুর সেলগুলো ডেড হয় বা মৃত কোষ হয়, তাদের হচ্ছে কী হবে উত্তর স্ক্লেরেনকাইমা। আর এদের ক্ষেত্রে কী হয়, এদের ক্ষেত্রে হচ্ছে লং ন্যারো, এদের সেলগুলো কী হয় লং ন্যারো অ্যান্ড ওয়ালস আর থিকেন্ড ডিউ টু লিগনিন হুইচ ইজ এ কেমিক্যাল সাবস্টেন্স অ্যাক্টস অ্যাজ সিমেন্ট অ্যান্ড হার্ডেন্স দেম। মানে লিগনিন মানে এক ধরনের পদার্থ থাকে যেটা সিমেন্টের মতো শক্ত হয়, এবং স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষগুলোতে কোষ পর্দাতে এই লিগনিনটা থাকে। তো এই কোষ প্রাচীর, সেল ওয়ালের বাংলা কোষ পর্দা সেল মেমব্রেন সরি। তো কোষ প্রাচীর যেটা, সেল ওয়াল যেটা, সেই সেল ওয়ালের মধ্যে এই লিগনিনটা জমা হয়ে থাকে বলে স্ক্লেরেনকাইমা টিস্যুগুলো কী হয় প্রচণ্ড স্টিফ এবং মেকানিক্যাল স্ট্রেংথ ওদের বেশি হয়। And often these walls are so thick that there is no internal space inside the cell. এবং অনেক সময় কী হয় এই সেলগুলো এত বেশি মানে এই সেল ওয়ালগুলো এত বেশি থিক হয় যে মাঝের কোষের কোনো স্পেসই থাকে না, সেই কারণে কোষগুলো অনেক সময় ডেড হয়। এখানে তোমরা ছবিটা দেখতেই পাচ্ছ যে এই যে মাঝখানে কোষগুলো, এই সবুজ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের কোষগুলো, আর মাঝখানে যে হলুদ রঙের অংশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোষ প্রাচীর, যার মধ্যে হচ্ছে আমাদের এই লিগনিনটা জমা থাকে। যে লিগনিনটা সম্বন্ধে আমি এক্ষুনি পড়লাম, সেই লিগনিনটা জমা থাকে এইখানে, এই হলুদ রঙের যে অংশটা দেখতে পাচ্ছ, এবং এই কোষ প্রাচীরগুলোর থিকনেস যে কত বেশি সেটা তোমরা খালি চোখে দেখে বুঝতে পারছো। এরা কোথায় থাকে, এরা হচ্ছে স্টেমে থাকে, অ্যারাউন্ড ভাস্কুলার বান্ডিলের চারপাশে থাকে। এছাড়া লিফের ভেনের মধ্যে থাকে। এছাড়া বিভিন্ন ধরনের বাদামের বা বীজের যে হাড় কভারিং থাকে তার মধ্যে থাকে, এবং এটা কী করে, এটা হচ্ছে প্ল্যান্টকে স্ট্রেংথ প্রোভাইড করে। ঠিক আছে, তো এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে সিডে, জুট ফাইবারে, উড ফাইবারে, হাস্ক অফ কোকোনাট, এই সমস্ত জায়গাগুলোতে কী থাকে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু স্ক্লেরেনকাইমা থাকে। নেক্সট হচ্ছে আমাদের এরপর আমরা দেখবো কমপ্লেক্স টিস্যু। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, সিম্পল টিস্যু সম্বন্ধে দেখে নিলাম। সিম্পল টিস্যুর মধ্যে তিনটে ভাগ ছিল, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর প্যারেনকাইমার মধ্যে আবার দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ক্লোরেনকাইমা, একটা হচ্ছে অ্যারেনকাইমা। প্যারেনকাইমার দুটো সাবডিভিশন, সেটাও আমরা দেখে নিলাম। ঠিক আছে, এরপর আমরা কমপ্লেক্স টিস্যুর দিকে আসবো। তো কমপ্লেক্স টিস্যুর মধ্যে যে মূলত যেটা দুটো থাকে সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম থাকে। তো জাইলেম এবং ফ্লোয়েম সম্বন্ধে বোঝানোর জন্য আমি তোমাদের এখানে একটা পাশাপাশি ছকের মাধ্যমে পার্থক্য দিয়ে রেখেছি, যার মধ্যে তোমরা জাইলেম এবং ফ্লোয়েম সম্বন্ধে খুব ইজিলি মনে রাখতে পারবে। এবং এটা এই কারণেই দেওয়া, কারণ জাইলেম এবং ফ্লোয়েম সম্বন্ধে অনেক সময় কী হয় পার্থক্য তোমাদের দিয়ে দেয় পরীক্ষাতে, যারা কনভেনশনালের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের অনেক সময় কী হয় পরীক্ষাতে দিয়ে দেয়, তাই এটা আমি পার্থক্যের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করব যাতে তোমরা ইজিলি জিনিসটা মনে রাখতে পারো। দেখো কমপ্লেক্স টিস্যুর যে দুরকম হয় জাইলেম এবং ফ্লোয়েম, তার মধ্যে দেখো কী বলা হয়েছে, প্রথমত জাইলেম হেল্পস ইন কন্ডাকশন অফ ওয়াটার অ্যান্ড মিনারেলস। এরা কী করে, জল এবং খনিজ পদার্থ মাটি থেকে যে উদ্ভিদ মূলের মাধ্যমে শোষণ করে, সেই জল এবং খনিজ পদার্থকে মূল থেকে শোষিত হয়ে উদ্ভিদের সমস্ত শরীরে ছড়িয়ে দিতে সাহায্য করে কে, জাইলেম। আর ফ্লোয়েম কী করে, ফ্লোয়েম হচ্ছে এই আমাদের এই যে ওয়াটার মিনারেলটা গেল, সেটা পাতায় গিয়ে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাবারটা তৈরি হলো, সেই খাবারটাকে আমাদের উদ্ভিদের সমস্ত দেহের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করে কে, ফ্লোয়েম। তো এইটা থেকেই মূল কোশ্চেন আসে, যে প্রথম পয়েন্টটা দেখতে পাচ্ছ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে যে উদ্ভিদের দেহে জল প্রবাহ করতে সাহায্য করে বা ওয়াটার ফ্লোতে সাহায্য করে কে, জাইলেম, এবং ফুড ফ্লোতে সাহায্য করে কে বা ফুড ডিস্ট্রিবিউশনে সাহায্য করে কে, ফ্লোয়েম। তো এখানে তোমাদের জাইলেম ফ্লোয়েমে যদি গুলিয়ে যায়, খুব ভালো করে মনে রাখবে জাইলেম জল, জায়ের মধ্যে কি একটা বর্গের জোর উচ্চারণ আছে, যেমন জলের মধ্যে থাকে, ঠিক সেরকম জাইলেম জল, এইভাবে মনে রাখবে যে জাইলেম জল ডিস্ট্রিবিউশনে সাহায্য করে। নেক্সট হচ্ছে জাইলেমের ক্ষেত্রে দেখো ফ্লো অফ মেটেরিয়াল ইজ মোস্টলি ইউনিডাইরেকশনাল। স্থায়ী ব্যাপার, ওটা সবসময় কি মূল থেকে জল আর মিনারেল খনিজ পদার্থটা শোষণ করে উপরের দিকে যায়। জল তো কখনো নিচের দিকে নামে না, সবসময় কী হয় উপরের দিকে যায়। তাহলে সেক্ষেত্রে কী হয়, সবসময় জাইলেমের মাধ্যমে ইউনিডাইরেকশনাল ফ্লো হয়। কিন্তু ফ্লোয়েমের ক্ষেত্রে বাইডাইরেকশনাল ফ্লো হয়, তার কারণ কোনো একটা পাতা থেকে খাবারটা যে তৈরি হয় সেটা নিচে মূলের দিকেও যেতে পারে, উপরে কাণ্ডর দিকেও যেতে পারে, দুদিকেই যেতে পারে। সেই জন্য কী হয়, ফ্লোয়েমের মাধ্যমে যে খাবার ফ্লোটা হয় সেটা বাইডাইরেকশনাল হয়। জাইলেম কনসিস্ট অফ ট্র্যাকিড, ভেসেলস, জাইলেম প্যারেনকাইমা অ্যান্ড জাইলেম ফাইবার। আর ফ্লোয়েমের মধ্যে কী কী থাকে, এই যে প্রত্যেকটা ভাগ বললাম, এগুলো এই যে তোমাদের বললাম যে কমপ্লেক্স টিস্যুর মধ্যে মোর দেন ওয়ান টাইপস অফ সেল থাকে, তো সেই জাইলেমের মধ্যে এতগুলো টাইপের সেল থাকে, সেটাই এখানে ভাগগুলো দেওয়া আছে। আর ফ্লোয়েমের মধ্যে কী থাকে, ফ্লোয়েমের মধ্যে থাকে যে সিভ টিউব, কম্পেনিয়ন সেল, ফ্লোয়েম প্যারেনকাইমা অ্যান্ড ফ্লোয়েম ফাইবার্স। জাইলেমের মধ্যে কন্ডাক্টিং এলিমেন্ট মানে যেগুলো মূলত পরিবহনে সাহায্য করে এই চারটের মধ্যে, সেটা হচ্ছে কি
ট্র্যাকিড এবং ভেসেল, এই যে চারটে পার্ট দেওয়া আছে তার মধ্যে ট্র্যাকিড এবং ভেসেলটাই হচ্ছে মূলত পরিবহনে সাহায্য করে। আর ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে সিপ টিউব যে থাকে, সিপ টিউব হচ্ছে পরিবহনে সাহায্য করে খাবারটাকে। জাইলেমের মধ্যে দেখো বলা হচ্ছে এটা লাস্ট পয়েন্টও খুব ইম্পর্টেন্ট, লাস্ট পয়েন্টও পরীক্ষায় দেয়। আউট অফ 4 এলিমেন্টস জাইলেম অনলি জাইলেম প্যারেনকাইমা ইজ লিভিং, রেস্ট 3 আর ডেড, যেটা তোমাদের বলছিলাম যে আলাদা আলাদা টাইপের সেল থাকে, তার মধ্যে কিছু থাকে জীবিত কিছু থাকে মৃত। তো জাইলেমের ক্ষেত্রে কী হয়, শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা লিভিং, বাকি সব ডেড। আর ফ্লোয়েমের ক্ষেত্রে আবার ঠিক উল্টো, ফ্লোয়েমের ক্ষেত্রে শুধু ফ্লোয়েম ফাইবার ডেড, বাকি সবাই জীবিত। জাইলেমের ক্ষেত্রে শুধুমাত্র জাইলেম প্যারেনকাইমা লিভিং, বাকি সবাই ডেড। আর ফ্লোয়েমের ক্ষেত্রে আবার কি শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা ডেড, বাকি সব লিভিং। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, জাইলেম ও ফ্লোয়েম সম্বন্ধে জানতে পারলাম। এবং জাইলেম ও ফ্লোয়েমের তোমরা এখানে একটা ছবি দেখতেই পাচ্ছ যে এই ধরনের যে ট্র্যাকিড এবং ভেসেল হয়, যার মাধ্যমে জাইলেম কী করে, জলটা পরিবহন করে মূল থেকে উদ্ভিদের সমস্ত দেহে কী হয়, জলটা এবং খনিজ পদার্থটা ছড়িয়ে পড়ে। এবং ফ্লোয়েমের মাধ্যমে কী হয়, ফ্লোয়েমের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ এই ফুড পার্টিকেলসগুলো, পাতায় যে খাবারগুলো তৈরি হয় সেই পাতার খাবারগুলো কী হয়, পাতার খাবারগুলো সমস্ত উদ্ভিদের দেহের মধ্যে ছড়িয়ে পড়ে, পাতায় যে খাবারগুলো তৈরি হয়। এই গেল কি আমাদের কমপ্লেক্স টিস্যু। লাস্ট জিনিসটা তোমাদের জানতে হবে ভাস্কুলার বান্ডিল কী জিনিস। এই যে এই কথাটা প্রচুরবার আসবে যখন প্ল্যান্ট মরফোলজি পড়বে বা প্ল্যান্ট কিংডম পড়বে, তখন দেখবে ভাস্কুলার বান্ডিল বারবার আসবে। তার কারণে ভাস্কুলার বান্ডিলের ডেভেলপমেন্টের উপর ডিপেন্ড করে কিন্তু উদ্ভিদকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। তো তোমাদের মনে রাখতে হবে যে ভাস্কুলার বান্ডিল জিনিসটা কি, সেটা হচ্ছে এই জাইলেম এবং ফ্লোয়েম, এই দুটোকে একত্রে কী বলা হয়, একত্রে বলা হয় ভাস্কুলার বান্ডিল। ঠিক আছে, এখানে তোমরা আলাদা কালার দেখে বুঝতে পারছো, এই যে লাল রঙের অংশটা হচ্ছে জাইলেম আর গ্রিন কালারের অংশটা হচ্ছে ফ্লোয়েম। এই একই সেম কালারেই এখানে ছবিটা দেওয়া আছে, এখানে তোমরা দেখতেই পাচ্ছ উপরের দিকে যে লাল রঙের অংশটা হচ্ছে জাইলেম, নিচে সবুজ রঙের অংশটা হচ্ছে ফ্লোয়েম। তো এই জাইলেম এবং ফ্লোয়েম একত্রে কী হয়, একত্রে যে স্ট্রাকচার তৈরি করে সেটাকে বলা হয় কি ভাস্কুলার বান্ডিল, সেটাকে বলে ভাস্কুলার বান্ডিল। ওকে, তো আজকের ক্লাসটা ফ্রেন্ডস এখানেই শেষ হয়ে গেল। তোমাদের একদম একটা ক্লাসে আমি পুরো কমপ্লিট করে দিলাম, কারণ জিনিসটা এখানে তোমাদের বেশি কনসেপ্ট বা বেশি ইনডেপথ আলোচনা করার মতো জায়গা বেশি নেই। যেটুকু পড়ালাম এটা মোর দেন এনাফ, যেটুকু তোমাদের পড়ানো হয়েছে এটা মোর দেন এনাফ। পরীক্ষায় তোমাদের প্ল্যান্ট টিস্যু থেকে যা কোশ্চেন আসে সেই কোশ্চেনটাই আসবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি যে তোমাদের মতামত তোমরা আমাকে এই ভিডিওতে কমেন্ট একটু জানাও যে তোমরা কি চাও আমি কন্টিনিউয়াসলি থিওরি পড়াতে থাকি, না যেমন চলছে থিওরির পরে কোশ্চেন অ্যান্সার সেরকম চলতে থাকুক, সেটা আমি জানতে চাই। যদি তোমরা বলো যে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে স্যার এমসিকিউ করান, তাহলে সেক্ষেত্রে আমি এমসিকিউ করাবো। আর বা অনেক সময় কী হলো, যেগুলো ছোটো চ্যাপ্টার যদি হয় তাহলে দুটো চ্যাপ্টার একসঙ্গে কম্বাইন করে এমসিকিউ করাবো। আর না হলে আমি কী করবো, টানা থিওরি পড়াতে থাকবো। সেটা তোমরা যেমন ফিডব্যাক দিবে তার উপর ডিপেন্ড করে আমি কাজ করতে থাকবো, ঠিক আছে? তো আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে। আজকে দেখো একটা শর্ট ভিডিওর মধ্যে পুরো প্ল্যান্ট ফিজিওলজি শেষ করে দিলাম। এবার আমি এরপর থেকে চেষ্টা করবো এরকমভাবেই তাড়াতাড়ি করে শেষ করার, কারণ তোমরা অনেকেই দেখছি খুব কনসার্ন সিলেবাস শেষ হওয়া নিয়ে। তাহলে আমাকেও তো দেখাতে হবে যে না সিলেবাস শেষ করা পসিবল তাড়াতাড়ি, ঠিকঠাক পড়িয়েও। এমন তো না যে আমি পড়াচ্ছি না ঠিক মতো, যথেষ্ট ভালো করে পড়ানো হয়েছে। আজকে যে তোমাদের জিনিসগুলো পড়ালাম এটা পড়ে তোমরা নিজেরা গিয়ে দেখে নিতে পারো, প্ল্যান্ট ফিজিওলজি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন করে দেখে নিতে পারো তোমাদের কোথাও আটকাচ্ছে কি না। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে এমএইচ এডুকেশন ল্যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া বিভিন্ন ভিডিওর নোটিফিকেশানসগুলো তোমরা নিয়মিতভাবে পেতে থাকো। আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড অল দ্য বেস্ট ফর অল অফ ইউর আপকামিং এক্সামস।